নমস্কার দর্শক, টকিং হেলথের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেকটা গুরুত্বপূর্ণ, সে বিষয়ে যাব, কিন্তু তার আগে আমরা তাকে স্বাগত জানাবো যিনি আজকের এই প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দেবেন। আমাদের সঙ্গে রয়েছে এমডি এফআরসি এর ক্লিনিক্যাল অনকোলজিস্ট মিস্টার সপ্তর্ষি ঘোষ স্যার। প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত। এবং যেটা না বললেই নয়, ভগবানের পর আমরা যাকে দেখি তিনি ডক্টর, আর স্বয়ং আপনি আমাদের সঙ্গে আজকে এই পডকাস্টে রয়েছেন, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের বিষয়বস্তু কিডনি ক্যান্সার। যে বিষয়টা কিন্তু সাধারণ মানুষকে খুব ভাবায়, খুব চিন্তার একটি বিষয়, কিন্তু বর্তমানে 2024-এ দাঁড়িয়ে আমাদের কাছে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে এবং আমরা এতটাই উন্নত হয়েছি যে সেটার প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়েছে। তো আমরা পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিত যাব। প্রথমেই আমরা জানতে চাইবো কিডনি ক্যান্সার এটা কি। কিডনি ক্যান্সার মানে নামের থেকে যেরকম আসছে যে এটা কিডনির থেকে যেটা বেরোচ্ছে সেই রকম টাইপের কিছু ক্যান্সার, কিডনিতে কিছু অ্যাবনর্মাল সেলস যখন প্রলিফারেট করছে তো সেটা ক্যান্সার ধারণ করছে, এবং মোস্টলি এটা প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল থাকে যেটার থেকে পেচ্ছাপটা ফিল্ট্রেট হয়, মানে ফিল্টার করে পেচ্ছাপটা বেরোয়, তো সেইখানটার থেকেই এই ক্যান্সারগুলো অ্যারাইজ করে থাকে। তো এগুলোকেই কিডনি ক্যান্সার আমরা বলে থাকি। এবং কিডনি ক্যান্সারের বেশ কিছু ধরন হয়। তো সেটার মধ্যে যেমন কিনা রেনাল সেল কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা বা উইলমস টিউমার, বাচ্চাদের ক্ষেত্রে উইলমস টিউমার দেখা যায় 3-4 ইয়ার্স এজে। আর ব্ল্যাডার মানে এই রেনাল ক্যান্সার যেটা আছে সেটা হচ্ছে রেনাল সেল কার্সিনোমা ডিফারেন্ট টাইপের হয়, যেটা হিস্টোলজিক্যালি ডিপেন্ড করে, সেটা ক্লিয়ার সেল কার্সিনোমা হতে পারে বা সার্কোম্যাটয়েড ভ্যারিয়েন্ট অফ কার্সিনোমা হতে পারে। সেগুলোর উপরে অনেক কিছু মানে প্রগনোসিস ডিপেন্ড করে, যেটা কি টাইপের ক্যান্সার, এবং মানে প্রগনোসিস থেকে শুরু করে আজকালকার দিনে কিছু ট্রিটমেন্টেও অল্টারেশন আমরা দেখি, যেটাতে কোনো মানে ধরে নিন সার্কোম্যাটয়েড ক্যান্সার থাকলে তাহলে একটু অন্যরকম কিছু ট্রিটমেন্ট হয়তো বেশি ভালো কাজ করে। তো সেগুলো হয়ে থাকে। এই একটু আগে আপনি বললেন যে কিছু ধরন আছে, এবার ধরনের কিছু আর্লি স্টেজেস রয়েছে যেখানে মানুষ সিমটমস বুঝতে পারবে, তো সেই বিষয়টা। মেইনলি কিডনি ক্যান্সার যেগুলো হয় সেগুলো, যে মেন কমপ্লেনটা যেটা নিয়ে আসেন পেশেন্টরা, তো মোস্টলি যে পেটের মধ্যে একটা ফোলা বা ব্যথা, পেচ্ছাপে রক্তপাত হওয়া, হ্যাঁ, তো এইগুলো হচ্ছিল মেন কমপ্লেন্টস। কখনো কখনো পিছনে মানে পিঠের দিকে কোমরে ব্যথা করছে, সেটাও একটা হয়। আর আর তাছাড়া হচ্ছে হলো যে খাওয়া দাওয়ার অনিচ্ছা বা একটা দুর্বল ভাব, কখনো কখনো পেচ্ছাপের ইনফেকশন হতে পারে, তো তার জন্য জ্বর আসা ফ্রিকুয়েন্টলি, এগুলো হয়ে থাকে, ওয়েট লস হওয়া। তবে মেইনলি হচ্ছিল এই পেটের মধ্যে একটা ফোলা বা একটা ব্যথা, ডান দিকে বা বাঁ দিকের কোনো পেটের ফোলা বা ব্যথা, এগুলোই মোস্ট ইম্পর্টেন্ট সাইন হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে রক্তপাত হওয়া পেচ্ছাপে। আর টাইম লিমিটটা মানে সময়ে কতটা দরকার হয় একটা এই কিডনি ক্যান্সারকে আইডেন্টিফাই করার জন্য? তো মানে বেসিক্যালি ডিপেন্ড করে, প্রত্যেকটা ক্যান্সার খুব ডিফারেন্ট হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট, প্রত্যেকটা ক্যান্সার ডিফারেন্ট। তো একটা ক্যান্সারকে মানে বহিঃপ্রকাশ হতে যে টাইমটা লাগে, সেটা কিডনি ক্যান্সারের ক্ষেত্রে, কিডনি ক্যান্সারটা অনেক সময় খুব সাইলেন্টলি বাড়তে থাকে, যখন খুব ছোট থাকে তখন জেনারেলি ধরা পড়ে না। তার জন্যই আমরা এই হোল বডি চেকআপ গুলো করে থাকি, যেগুলো নর্মাল বডি চেকআপ যেগুলো বলা হয়। ধরুন একটা অনেক সময় দেখা যায় যে খুব ছোট আছে কিন্তু আল্ট্রাসাউন্ডে ধরা পড়েছে, আল্ট্রাসাউন্ডে আমরা মানে বসনিয়াক সিস্ট এরকম ভাবে কিছু একটা ওরা ডায়াগনোস করে, তো একটা গ্রেড অনুযায়ী ওরা বলতে পারে যে হ্যাঁ এটা ক্যান্সারাস হওয়ার চান্স কতটা। তো যদি একটু গ্রেড 4 হয় তখন ক্যান্সারের একটা ভাবটা বেশি থাকে। কিন্তু ইন জেনারেল যদি মানে শুধু সিমটমের উপর ডিপেন্ড করে যখন আমরা ধরি কিডনি ক্যান্সারকে, তখন কিন্তু অনেকটাই অ্যাডভান্স স্টেজে চলে যায়। মানে এটা খুব যে মানে বহিঃপ্রকাশ করে নিজেকে তা কিন্তু নয়, অনেক সময় এটা খুব সাইলেন্টলি ভিতরে বাড়তে থাকে, যেটা আমাদের পক্ষে বোঝাটা খুব মুশকিল হয়ে যায়। যখন ব্যথা হয় বা যখন পেটের ফোলাটা আমরা বুঝতে পারি, তখন কিন্তু হয়তো অনেকটাই বেড়ে গেছে রোগটা। যেরকম রোগ নির্ণয় হয় তার আগে তো রোগ এই নির্ণয়ের পেছনে কোনো কারণও থাকে, যে এই কারণগুলোর জন্য এই জিনিসটা হচ্ছে, তো এই কারণগুলো কি কি হতে পারে? মানে আমি যেটা এখন কিডনি ক্যান্সারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেটা বলা হয় যে মানে একটা খুব ভালো হেলদি লাইফস্টাইলটাকে বলা হয় সব থেকে ইম্পর্টেন্ট। তো টোব্যাকোটাকে মানে স্টপ করা, যে কোনো যে কোনো ফর্ম অফ টোব্যাকো, স্মোকিং হোক, খৈনি হোক, তো এগুলোকে অফ করা বা অ্যালকোহলটাকে লিমিট করা, বা একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, একটা হেলদি ডায়েটের মধ্যে থাকা, তো পলিউশন যতটা সম্ভব অ্যাভয়েড করা। তো ইন জেনারেল যেরকম ইয়েগুলো থাকে সেটাতেই আমরা বলে থাকি যে কিডনি ক্যান্সারের এইগুলোই মেন মানে কারণ হিসেবে এসে থাকে, রিস্ক ফ্যাক্টর হিসেবে। কিন্তু হ্যাঁ, এটাই মেন। আর কিছু জিনিস থাকে যেটা জেনেটিক, সেটা পার্সেন্টেজটা কিডনি ক্যান্সারের অনেকটাই কম। তো ডক্টর, আমরা জানতে চাইবো
যখন আর্লি স্টেজে রয়েছে, ধরুন কারো ধরা পড়েছে, এবং সেই ক্ষেত্রে তারা কি ধরনের সাবধানতা অবলম্বন করবে? তো মানে যখন ধরা পড়েছে তখন তো মানে মেন জিনিস হচ্ছিল যে ট্রিটমেন্টের দিকে যেতে হবে। তো এটা ডিপেন্ড করে যে কিরকম সাইজ আছে কিডনি ক্যান্সারটা। তো সব থেকে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে আমরা একটা স্ক্যান করে দেখি যে সিটি স্ক্যান হতে পারে, একটা পেট সিটি হতে পারে। তো এগুলো করে দেখি যে কিডনি ক্যান্সারটা ওখানেই সীমাবদ্ধ আছে নাকি কোথাও ছড়িয়ে গেছে। ছড়িয়ে গিয়ে থাকলেও কতটা ছড়িয়েছে, যদি কি মানে যদি দেখি ধরে নিন যে শুধু কিডনিতে একটা ক্যান্সার আছে, আর আরেকটা কোথাও একটা লিভারে একটা স্পট বা লাংসে একটা স্পট আছে, আর পেশেন্টের স্টেটাসটা বেশ ভালো, তখন কিন্তু মানে ইভেন দো ইটস এ স্টেজ 4, তখনও কিন্তু অপারেশনের একটা সুযোগ থেকে থাকে এবং ক্যান্সারটাকে পুরোপুরি নির্মূল করার একটা চান্স নেওয়া যেতে পারে। কিন্তু হ্যাঁ, মানে যেটা আর্লি স্টেজ বললেন যে 3-4 সেন্টিমিটারের কিডনি ক্যান্সার, তো একটা জাস্ট সার্জারি করে ওটাকে বার করা যেতে পারে। আর এখন যেটা রিসেন্টলি যেটা গাইডলাইনে এসছে সেটা হচ্ছিল যে আমরা এই পোস্ট অফ বায়োপসি রিপোর্টের উপরে আমরা আবার ডিপেন্ড করে আমরা বলি যে ধরে নিন একটা কোনো কিডনি ক্যান্সার আছে ছোট, সেটাকে আমরা পুরোপুরি সার্জারি করে বার করে দিলাম সাকসেসফুলি। তারপরে সেই পোস্ট অফ বায়োপসি রিপোর্টের উপরে কিছু যদি রিস্ক ফ্যাক্টর থাকে, ধরে নিন গ্রেড 4 আছে বা গ্রেড 3 বা সার্কোম্যাটয়েড চেঞ্জ যেটা বলছিলাম, বা কোনো লিম্ফ নোডে কোথাও স্প্রেড আছে, তো এরকম একটু অ্যাডভান্স টাইপের যখন ফিচার্স গুলো থাকছে, তখন তাদের ক্ষেত্রে আমরা এখন বলছি যে 1 বছর ইমিউনোথেরাপি করলে সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা অনেকটা বেটার, মানে রোগটা ফিরে আসার চান্সটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো ইমিউনোথেরাপি পেমব্রোলিজুম্যাব বলে একটা ইনজেকশন হয়, যেটা কিনা 3 সপ্তাহ পর পর দিতে হয়, টোটাল 17টা রোল আছে। তো ওই 1 বছর যদি ওই ট্রিটমেন্টটা করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু এটা ফিরে আসার চান্সটা তখন অনেকটাই কমে যায়। ডক্টর, সাধারণত কোন এজ লিমিটের মধ্যে কিডনি ক্যান্সারের প্রবণতাটা বেশি? তো আমি এটা বলবো যে জেনারেলি 40 to 60টাই আমরা দেখে থাকি। আচ্ছা। অনেক সময় মোর দ্যান 60তেও দেখা যায়, কিন্তু মানে মেনলি বলবো যে 40 to 60টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এজ গ্রুপ যেটাতে কিডনি ক্যান্সার দেখে থাকি। কিছু কিছু যেমন কিনা ওয়েলমস টিউমার আছে যেগুলো বাচ্চাদের হয়ে থাকে, যেটা আমি বললাম 3-4 ইয়ার্স এজে হয়ে থাকে। আর যেগুলো আবার ট্রানজিশনাল সেল কার্সিনোমা, সেগুলো আবার একটু মোর দ্যান 60তে বেশি দেখা যায়। তো আমরা এই 40 to 60 এজের মধ্যে রিকভারির চান্সেস কত পার্সেন্ট থাকে? তো মানে এটা এজের থেকেও এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল যে কোন স্টেজে আছে। আচ্ছা। তো যদি খুব আর্লি স্টেজে থাকে, যেমন যেটা আমি বললাম যে এটা পুরোপুরি যদি সার্জারি করে রিমুভ করে দেওয়া যায়, তাহলে এটার চান্সেস অফ রিকভারি মানে অলমোস্ট মোর দ্যান 90% হয়ে থাকে। তো সেক্ষেত্রে এবং যদি সব হিস্টোলজিক্যালি ক্রাইটেরিয়া গুলো যদি সবকিছু খুব আর্লি স্টেজে থাকে বা মানে খুব লেস রিস্ক ফ্যাক্টর হয়ে থাকে, তাহলে কিন্তু এটা ওই ইমিউনোথেরাপিতেও যেতে হয় না এবং শুধু সার্জারিতেই এটা নির্মূল হয়ে যায়। তো তারপরে একটা ফলো আপ প্যাটার্ন থাকে যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা 5 বছর ধরে চলতে থাকে প্রত্যেকটা পেশেন্টের। কারণ এই ক্যান্সার গুলো সবসময় ফিরে আসার একটা চান্স দেখায়, এবং অপারেশন হয়ে যাওয়ার পরেও বা আর্লি স্টেজে থাকা সত্ত্বেও দেখা যায় যে কিছু পেশেন্ট থাকে যাদের এটা রিল্যাপস করে, এবং সেটা কিন্তু তখন ফুসফুসে ছড়িয়ে যেতে পারে বা লিভারে ছড়িয়ে যেতে পারে বা হাড়ে ছড়িয়ে যেতে পারে। তো সেইগুলো কিন্তু হয়ে থাকে, তাই জন্য ফলো আপ প্যাটার্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেরকমটা আপনি বললেন যে আবার ফিরে আসার চান্সেস অনেক বেশি থাকে, তো আমরা জানতে চাইবো যে এই কিডনি ক্যান্সার থেকে কি অন্য কিছু হওয়ারও সম্ভাবনা ততটাই? আর ফিরে আসার সম্ভাবনা যতটা রয়েছে, সেটাকে কম করার জন্য আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? তো মানে আমরা সেটাই আমরা যেটা বলছিলাম যে যে এখনকার দিনে যে হাই রিস্ক কিডনি ক্যান্সার যেগুলো হয়, যেগুলো পোস্ট অফ বায়োপসি রিপোর্টে আমাদের আসে, সেই হাই রিস্ক পেশেন্টদেরকে আমরা এটা দেখেছি যে 1 বছরের যদি ইমিউনোথেরাপি ট্রিটমেন্টটা দেওয়া যায়, তাহলে এই রোগটা ফিরে আসার চান্সটা প্রায় অর্ধেকটা কমিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তো সেইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আর আজকালকার দিনে এবার যেটা আছে সেটা হচ্ছে যে যদি রোগটা ছড়িয়ে যায় তাহলে কি অপশনস। তো রোগটা যদি ছড়িয়ে যায় তখন এখনকার দিনে অনেকগুলোই অপশনস আছে, যেমন কিনা ইমিউনোথেরাপি একটা খুব বড় রোল প্লে করে, বিশেষ করে সার্কোম্যাটয়েড ভ্যারাইটি অফ কিডনি ক্যান্সার যেগুলো হয়, সেখানটাতে ইমিউনোথেরাপির রোলটা খুব বেশি এবং খুব ভালো কাজ করে। আমার কিছু কলিগেরা আছেন ইউকেতে যারা আমাকে বলেছেন যে মানে ওনাদের পেশেন্ট আছে যাদের 3-4 বছর ধরে ইমিউনোথেরাপি চলছে, ইভেন উইথ স্টেজ 4 কিডনি ক্যান্সার দ্য পেশেন্টস আর ডুইং ফাইন। তো এরকম কিছু পেশেন্টস থাকছে, এবং সার্কোম্যাটয়েড গ্রুপে যেমন এটা খুব ইম্পর্টেন্ট। এবং ইমিউনোথেরাপি ছাড়াও কিছু ওরাল ট্যাবলেট হয় যেটাতে এখন ইউজ করা হয় স্টেজ 4 কিডনি ক্যান্সার। যদিও ইমিউনোথেরাপি একটা ড্রাগ অফ চয়েস, কিন্তু ইমিউনোথেরাপি একটু ব্যয়বহুল। তো সেটা সবাই মানে সেটা সেই খরচাটা বহন করাটা খুব ডিফিকাল্ট হতে পারে অনেকের জন্য। তো সেক্ষেত্রে ওই ট্যাবলেট ওষুধ দিয়েও কিন্তু অনেকদিন জিনিসটাকে আটকে রাখা যেতে পারে, মানে 1.5 বছর 1-1.5 বছর মতো একটা আটকে রাখার একটা চেষ্টা করা যেতে পারে। সেই ওরাল ট্যাবলেট গুলোকে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর বলা হয়। এরকম ক্যাবোজান্টিনিব, এরকম সব ট্যাবলেট, প্যাজোপ্যানিব, এইসব ট্যাবলেট গুলো আছে, এটা দিয়ে ওটাকে আটকে রাখা যায়।
ডক্টর খুব সহজ ভাষায় বলতে গেলে আপনি ভারী ভারী শব্দগুলো যেগুলো ব্যবহার করবেন সেগুলো সাধারণ মানুষের বোঝার পক্ষে একটু কঠিন হবে। তো এটাকে একটু সহজ করে তোলা যাক যে আমাদের ওষুধের উপরে কতটা নির্ভর থাকতে হয় এখন, আর তাছাড়া অস্ত্রোপচার কিংবা যে সকল সার্জিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেটা কতটা হতে চলেছে। সার্জারিটা তো সব থেকে ইম্পর্টেন্ট, কারণ যদি আমার লোকালাইজ থাকে, আমি যেটা বললাম যে ছড়িয়ে ছড়িয়ে নেই, যেটা ওখানে সীমাবদ্ধ, বা ছড়ালেও হয়তো অল্প ছড়িয়ে আছে, পেশেন্ট ইজ ফিট পেশেন্ট, তাহলে সেক্ষেত্রে সার্জারিটাই মোস্ট ইম্পর্টেন্ট থেরাপি। তো পার্ট অফ ট্রিটমেন্ট। তো সার্জারি করার পরে তখন আমরা আবার ইমিউনোথেরাপির ব্যাপারে যাই। কিন্তু সার্জারি করার পরে ঠিক ওই ট্যাবলেটটার কোনো রোল এখনো আমরা পাইনি। কিন্তু যখন রোগটা ছড়িয়ে গিয়ে থাকে তখন আমরা ইমিউনোথেরাপি বা ট্যাবলেট এগুলোর ইউজ করে থাকি। একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমরা ইন্ডিয়াতে থাকি, এবার ইন্ডিয়ার যে ক্যান্সার ট্রিটমেন্টটা সেটা আগের থেকে কতটা উন্নত হয়েছে, কি কি মেডিসিন এখন অ্যাভেলেবেল, এখানে কতটা চান্সেস আছে রিকভারির? মানে যেমন আমি জাস্ট যেটা বললাম যে পেমব্রোলিজুম্যাব যে ইনজেকশনটা, ইমিউনোথেরাপি ইনজেকশন, সেটা কিটরুডা বলে আমরা জানি। তো এটা, সেই ইনজেকশনটা আগের বছর অনেকটাই ব্যয়বহুল ছিল, এখন সেটা মানে ইয়ারলি কস্ট 10 লাখসে এসছে। তো এটা মানে তার মানে কি, তার মানে হচ্ছিল যে গ্র্যাজুয়ালি যখন আমরা দেখছি যে কোনো একটা ড্রাগের ইউজ খুব বাড়ছে এবং ইটস অ্যাকচুয়ালি চেঞ্জিং দ্য ওয়ে অফ ট্রিটমেন্ট, তখন সেই কোম্পানিটা তখন হয়তো আমাদের দেশের জন্য বা আমাদের মানে সমস্ত পেশেন্টের জন্য তখন নতুন নতুন কিছু স্কিম নিয়ে আসছে, যে একটার সঙ্গে একটা ফ্রি, বা 5টা ডোজ করলে তাহলে বাকিটা পুরো ইয়ারের ফ্রি। এই জিনিসগুলো করে তারা একটা চেষ্টা করছে যে যতটা সম্ভব এটাকে অ্যাফোর্ড করানো যায়। কিন্তু আমি আশা করি যে এটা যত দিন যাবে তত বেশি অ্যাফোর্ডেবল হয়ে যাবে। যেটা আজকে 10 লাখ পার ইয়ার মনে হচ্ছে, সেটা হয়তো আগামী 2-3 বছর পরে আমরা দেখবো যে হয়তো 1 লাখ পার ইয়ার চলে আসবে, সেটাই আমাদের আশা। তো এবং অনেক পেশেন্টই আমাদের এখানে ইমিউনোথেরাপি ট্রিটমেন্ট করেন। তো সেইটা অনেকেই অ্যাফোর্ড করতে পারছেন এখন, যেটা আগে একদমই আনঅ্যাফোর্ডেবল ছিল। সেখানটাতে প্রায় 70 লাখ 80 লাখ টাকার একটা খরচা হয়ে যেত, সেটা এখন 10 লাখ, এটা একটা বিশাল বড় ব্যাপার আমাদের কাছে। এবং অনেক পেশেন্টই এটা এখন নিতে পারছেন। আর ওরাল ট্যাবলেটের দাম তো অনেকটাই কম, সেখানটাতে হয়তো 10-15 হাজার টাকা মাসে একটা ব্যয় হয়, তো সেটাতে ওরা ভালোভাবে অ্যাফোর্ড করতে পারে। যেরকমটা আপনি বললেন যে এখন খুব সহজ হয়ে গেছে, তো সাধারণ মানুষের কাছে এখন কি মেসেজটা পৌঁছানো দরকার? কারণ অনেকেই খুব ভয়ে থাকে যে আমাদের এমনি মধ্যবিত্ত পরিবার, হয়তো তারপর আমরা নিজের সবটা ঢেলে কিছু করতে চাইছি না, তো তাদের চিকিৎসার জন্য কতটা এগিয়ে আসা দরকার, কতটা উৎসাহের সাথে আসা দরকার? আপনি যদি খুব ভালোভাবে আপনি ভাবেন, মানে আমি যখন ছোট ছিলাম তখন বোধহয় সিগারেটের দাম ছিল বোধহয় 5 টাকা পার পিস বা 3 টাকা পার এমনি পিস। একদম ঠিক, তো এখন ওটা কিন্তু প্রায় বোধহয় 10-15 টাকা 10-15 পার টাকায় পিস। গিয়ে পৌঁছে যায়। ঠিক আছে, তো তার মানে কি 5 গুণ বেড়ে গেছে। একদম। ঠিক আছে, তো এবার যে একটা এখন যে মানে কোনো সিগারেট স্মোকিং করে যারা, তাদের একটা মাসিক খরচা আমি বলতে পারি যে মিনিমাম 1000-1500 টাকা হওয়ার একদম কথা। একদম একদম। তো যদি ওই খরচাটাকে আমি বাঁচিয়ে যদি একটা হেলথ ইন্স্যুরেন্স করি, হোয়াট অ্যাবাউট ইট, হাউ অ্যাবাউট ইট? তো মানে আমি একটা বলবো যে প্রত্যেককে একটা মিনিমাম আজকের যুগে বাঁচার জন্য একটা 15-20 লাখসের একটা হেলথ ইন্স্যুরেন্স পলিসি ফ্যামিলির জন্য করা উচিত। যত কষ্টই হোক এটা চেষ্টা করতে হবে। যদি আপনাদের এই নেশাগুলোকে আপনারা মানে ছেড়ে দিয়ে যদি এই দিকে ধ্যান দেন, তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু বেরিয়ে আসতে পারে। 15-20 লাখ না হলেও 10 লাখ হতে পারে। তো যে কোনো অ্যামাউন্ট কিন্তু খুব বড় অ্যামাউন্ট আমাদের জন্য, এবং তখন কিন্তু ট্রিটমেন্ট করতে বা সবকিছু আহ, সুষ্ঠুভাবে এগিয়ে যেতে তখন কিন্তু অনেকটা সাহায্য হয়ে যায়, এবং সেই পেশেন্টের জন্য ওটা বার্ডেন তখন মনে হয় না। এবং মানে এটা এটা আমি সবাইকে খুব এনকারেজ করি যে কোনোভাবে যদি ওইরকম কোনো স্কিম, মানে কোনো একটা হেলথ স্কিম যদি ওরা নিতে পারে, বা ধরে নিন যদি এরকম কোনো ইন্স্যুরেন্স যদি করাতে পারে, সেটা অবশ্যই করাবে। কারণ এখন সমস্ত ট্রিটমেন্টই খুব ব্যয়বহুল, যেরকম সিগারেটের দাম বেড়েছে সেরকম ওষুধের দামও বাড়ছে। একদমই তাই। আমাদের পডকাস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এটা হয়ে রইলো যে একজন সাধারণ মানুষ কি করে নিজের শরীরকে সুস্থ রাখতে পারে সেটা কিন্তু তার সর্বপ্রথম ভাবনা হওয়া দরকার। এবং ডক্টর যেরকমটা তুলে ধরলেন যে আমাদের একটা হেলথ ইন্স্যুরেন্স এরকম হতে পারে যে ভবিষ্যতে আমাদের প্রাণটাকে বাঁচিয়ে দিল, তো সেটার দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমরা কিডনির ব্যাপারে অনেক কিছু জেনেছি, এবং তার সাথে আমরা শেষবারের মতো আপনার কাছে জিজ্ঞেস করব সাধারণ মানুষের কাছে আর কি মেসেজ রয়েছে যেটা আপনি পৌঁছে দিতে চান? আমি জাস্ট সাধারণ মানুষকে এটাই বলবো যে যতটা সম্ভব সুস্থ থাকবেন, আহ, বাড়ির খাবার খাবেন যতটা সম্ভব, যে ফ্রেশ বাড়ির খাবার খাওয়াটাই বাঞ্ছনীয়, এবং একটা রেগুলার এক্সারসাইজ বা মানে ডায়েটের মধ্যে ফল ফুল রাখা বা
শাক সবজি রাখা এগুলো খুব ইম্পর্টেন্ট। জলটা বিশেষ করে খুব ইম্পর্টেন্ট, জল খেতে থাকতে হবে, বেশি করে জল খাওয়া। তো একটা হেলদি ডায়েটে থাকা এবং টোব্যাকো বা অ্যালকোহলকে টোটালি স্টপ করা। অল ফর্মস অফ টোব্যাকো শুড বি লাইক একদম স্টপ করাটা খুব দরকার। তো মানে আমি এটাই রিকোয়েস্ট করবো সবাইকে, এবং আমি সবাইকে এটাও রিকোয়েস্ট করবো যে যদি আপনারা পারেন নিজেদের মতো করে একটা কোনো হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করবেন, কারণ হেলথটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আর বিশ্বাস করুন কি না করুন, যখন একজনের পড়ে যায় তখন কিন্তু সেই পুরো ফ্যামিলিটা প্রচন্ড ভাবে বার্ডেনে চলে যায়। তো প্লিজ মেক হেলথ ইন্স্যুরেন্স। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেরকম ডক্টর বললেন, গ্রেট লাইফস্টাইল ক্যান চেঞ্জ ইউর লাইফ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের আলোচনার বিষয় ছিল কিডনিতে ক্যান্সার, এবং তার জন্য আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে ডক্টর সপ্তর্ষি ঘোষ। স্যার, আপনাকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো এপিসোড।